আজ আমার বয়স ২৭ মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসাবে। তবু ইহার একটু বেশি মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন না। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিতমশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেন এমনি করিয়াই প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ভোগ করিবার সময় নিমিষে মাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িয়েছিলেন, সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প। মার হাতেই আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনি ভোলেন না, আমাকেও ভুলতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্যই শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড়জোর বছর ৬ বড়, কিন্তু ফগলুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখনকার এক গণ্ডূষও রস পাইবার জো নাই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র। তামাকটুকুই পর্যন্ত খায় না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই। তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন, তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা যেন পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে, সে মাথায় হেট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। তিনি এমন বেহায়ে চান, যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। যাহাকে শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুঁকার তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতালা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে, যদি বল একটি খাসা মেয়ে আছে। কিছুদিন পূর্বেই MA পাস করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নেই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এমন সব হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বল তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লীর রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক। রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। হরিশ আসর জামাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না।
কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা নিয়ে তিনি যেমনটি চাননি তেমনই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একবারে উপর করিয়া দিতা দ্বিধা হইবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই। না, দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হার মহার্ঘ, তারপরে ধনুক ভাঙা পণ। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। যাই হোক, হরিশের সরস রচনার গুণ আছে। মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে, সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন, তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব। সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল, সে আমাদের বিনু দাদা, আমার পিস্তত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনুদার ভাষাটা অত্যন্ত আঁট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমরা ভাগ্যে প্রজাপতির সঙ্গে 50-এর কোনো বিরোধ নাই। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতা আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে। চুল কাঁচা, গোপে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন, যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারোর চেয়ে কম নয়, সেটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথ বাবু এ কথায় একেবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা হু বা হাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়, আর যাই হোক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন, তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন। গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। পণ সম্বন্ধে 2 পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই। তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে, সেও একেবারে বাঁধাবাঁধি হইয়া গিয়েছিল। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি। স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, এবং সে অংশের ভার ঝাড় উপরে তিনি 1 কড়াও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে, সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। এজন্য আমাদের অভাব না থাকিলেও
এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইয়াতে যে বাঁচুক আর যে মরুক। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। ব্যঙ্গ, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে, সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে, হাড়েতে জড়ি, জহরাতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করিতে চলিয়াছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলান হওয়াই শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্তই মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথবাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। তার বিনয়টা অজস্র নয়। মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিসকালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্থিতহাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতালে বাজিয়া হইতে শুরু করিয়া বর কর্তাদের প্রত্যেককে বার প্রচুররূপে অভিষিক্ত করিয়া না দিতে, তবে গোড়াতেই একটা এসপার ওসপার হইত। আমি সবাই বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথবাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না। কিছুক্ষণ পরেই শম্ভুনাথবাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি, একবার এই দিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলের না হোক, কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারোর কাছে ঠকিবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনার ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোকবিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থেওয়া সম্বন্ধে এ লোকটির শুধু মুখের কথার উপর ভরসা করা চলিবে না। সেই জন্য বাড়ির স্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছেন। পাশের ঘরে গিয়া দেখিলেন মামা এক তক্তপোষে এবং স্যাকরা তাহার পাশে দাড়িপাল্লা, কোষ্ঠীপাথর প্রভৃতি লইয়া মেজেই বসিয়া আছে। শম্ভুনাথবাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছে বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচিয়া করিয়া দেখিবেন। ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তা হইবে। শম্ভুনাথবাবু আমার দিকে চাইয়া কহিলেন, সেই কথা তবে ঠিক। উনি যা বলিলেন তাই হইবে। এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানালাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনাধিকার। আচ্ছা, তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম, এখানে কি করিবে? ও সবাই গিয়া বসুক। শম্ভুনাথ বলিলেন, না, সবাই নয়, এখানেই বসিতে হইবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তাপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনই ভারী। স্যাকরা গহনা হাতে তুলিয়া লইয়া বললেন, এ আর কি দেখিব, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহার হয় না। এ বলিয়া সে মকরমুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইলে তা বাকিয়া যায়। মামা তখনই তার নোট বইয়ে গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন। পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে।
হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলি সংখ্যায়, দরে এবং ভারে তার অনেক বেশি। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেইটে স্যাকরার হাতে দিয়া বলিলেন, এইটে একবার পরখ করিয়া দেখো। স্যাকরা কহিল, ইয়া বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুনাথবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভব হইতে বঞ্চিত হইলেন এবং তার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম, যাও, তুমি সবাই গিয়া বসো গে। শম্ভুনাথবাবু বলিলেন, না, এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াই দিই। মামা বলিলেন, সে কি কথা, লগ্ন? শম্ভুনাথবাবু বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীদের আর হইয়া গেল। আয়োজনে আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথবাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশককে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃ আজ্ঞাস্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারিলাম না। তখন শম্ভুনাথবাবু মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আমাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর এখন আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। এখন তবে? মামা বলিলেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রইল। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটি কথাও বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড়লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষযজ্ঞের পালা সরিয়া বাহির হইয়া গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি ও কসর্ট একসঙ্গে বাজিল না, এবং অব্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহা নির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। বাড়ির সকলে তো রাগিয়া আগুন। কন্যাপিতার এত ঘুমর, কালি যে চারপোয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমনে করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নেই, তার শাস্তির উপায় কি? সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোনো নষ্টগ্রহ এত আলো জ্বলাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাকযন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ যেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগলেন। হিতৈষীরা বুঝিয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই।
আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ।